করে মিথ্যা বলতে পারাটাও একটা আর্ট, এটাও একটা ক্রেডিট। অথচ ছোটবেলা থেকে শিখে এসেছি মিথ্যা বলা মহাপাপ। আমার শুটকিটা কিন্তু হয়ে গেছে। এটাকে আমি এখন চুলার জালটা বন্ধ করে দিয়েছি, তেলও উঠে এসেছে। এটাকে এখন আমি সার্ভিং ডিশে বেড়ে দিচ্ছি। বিসমিল্লাহ। হয়ে গেল আমার শুটকি ভুনা। আমার চিকেন লাটপটি কিন্তু ডান। এখন আমি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। বিসমিল্লাহ। ও কি ফ্লেভার! ও কি হ্যাঁ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে। মনের কিছু কথা, পাশাপাশি রান্না। এই তো রান্নাটা করব, সব কিছু রেডি করলাম আজকে একটু দেরিতে। অলরেডি এখন 4টা বাজে। বাসাতে কেউ নাই, ওরা সবাই কাজে, একা একা বাসায়। তো যে কারণেই আজকে একটু বাসার কাজগুলো একটু গুছিয়ে একটু লেট করেই রান্না করতে বসবো চিন্তা করেছি। যে কারণে সব কিছু রেডি করে রেখে আসলাম যে একটু চাটা খাই, একটু বাইরে বসি। একটু বাইরে একটু গরমও আছে। অবশ্যই এই কদিন প্রচণ্ড গরম ছিল, বাইরে বসা যেত না। আজকে তো তাও একটু বসা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো ভাবলাম যে একটু বাইরে বসে আপনাদের সাথে একটু গল্প করে তারপর রান্নাটা শুরু করব, আপনাদের সাথে নিয়েই শুরু করব। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে সমস্ত মানুষরা খুব সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলে, তারা না আপনার চারপাশে ঘুরে বেড়ানো যে সমস্ত শত্রু আছে তাদের থেকে এরা ভয়ঙ্কর রকমের শত্রু, যারা গুছিয়ে খুব সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে। কারণ এরা এত সুন্দর করে মিথ্যে কথা বলে সাজিয়ে গুছিয়ে যে আপনি সত্য কথা বলাই ভুলে যাবেন। তো এই সমস্ত যারা গুছিয়ে মিথ্যে কথা বলে সেই সমস্ত মানুষদেরকে যদি আইডেন্টিফাই করতে পারেন, এদেরকে আইডেন্টিফাই খুব সহজে করা যায় না, সময় লাগে এদের আইডেন্টিফাই করতে। তো যদি এদের আইডেন্টিফাই করতে পারেন তবে সব সময় মনে রাখবেন এদের কাছ থেকে একদম মেপে মেপে 100 হাত দূরে থাকবেন। তা না হলে ভয়ঙ্কর বিপদে পড়বেন আপনি। এমনভাবে আপনাকে ফাঁসিয়ে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। যে কারণ যারা গুছিয়ে খুব সুন্দর করে মিথ্যে কথা বলে তারা কিন্তু খুব ভালো অভিনেতা বা অভিনেত্রী হয়। তারা এত সুন্দর পারফর্ম করে যে এরা যে মিথ্যা বলছে না সত্য বলছে আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন। মাঝে মাঝে তো মনে হবে যে এদের মিথ্যা বলা দেখে আপনিই মাঝে মাঝে কনফিউজড হয়ে যাবেন, আপনি কি সত্য বলছেন না আপনি নিজেই মিথ্যাবাদী। করে যুক্তিতর্ক দিয়ে এদের মিথ্যাটাকে এস্টাবলিশড করে, সাথে হচ্ছে অভিনয়, একদম চিন্তাই করা যায় না। তবে এটা সত্যি কথা, সত্যের জয় সবসময়। মিথ্যা সাময়িক, ঠুনকো, এটা মুখোশ বেশি দিন পরে মানুষ চলতে পারে না। আল্লাহ পাকি এক সময় তাদের মুখোশ উন্মোচন করে দেয়। আর সত্য কালজয়ী, সত্য এটা সত্য তো সত্যই, সত্যর তো কোনো বিকল্প নাই। সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই, সামনে আসবেই। সো সত্যের সাথে থাকুন,
মিথ্যাবাদীদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, তাদেরকে চিহ্নিত করুন এবং তাদের থেকে 100 হাত দূরে থাকুন। এবং জানেন, যারা মিথ্যে বলে তাদের না একটু লজ্জা শরম, চোখের লজ্জাও এদের একটু কম থাকে। এদের কম থাকে বলেই কিন্তু এরা অনায়াসে মিথ্যা কথা বলে যাবে। অনেক সময় দেখা যায় কি, দেখবেন যে আমরা বুঝতে পারছি যে সে অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছে, আমরা বুঝতে পেরেও আমরা এদেরকে কিছু বলতে পারি না, আমাদেরই লজ্জা লাগে। অথচ যারা মিথ্যে বলছে তাদের কিন্তু কোনো লজ্জা নাই। আচ্ছা, ভালো লাগছে, বাইরে একটু বাতাসও আছে। জানে, আজকে কয়েকটা দিন ধরে না মনটা এত খারাপ। আমরা তো প্রবাসী, আমরা যে কোনো নিউজ একটু লেটে পাই। তারপরেও আমি কয়েকদিন আগে আমি টিভিতে, ইউটিউবে দেখছিলাম যে এক ভদ্র মহিলার কান্না, সাংবাদিকদের কাছে কান্না করছে। তো ভদ্রমহিলা সম্ভবত তার হাজব্যান্ডের আজকে 8 বছর ধরে দুটো কিডনি মনে হয় ফেইলুর ছিল, সে কিডনি ফেইলুর পেশেন্ট, সে সাফার করছিলেন এবং তাকে সম্ভবত ইন্ডিয়াতে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করাচ্ছিলেন। তো একদম লাস্ট স্টেজে এসে তার কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো ওয়ে ছিল না, হয় ডায়ালিসিস নতুবা কিডনি ট্রান্সপ্লান্ট। তো ভদ্রলোকের ফ্যামিলি মেম্বাররা সবাই মনে কিডনি দিতে মনে হয় অপারগতা জানায়। শেষে ওয়াইফ, ভদ্রমহিলা নিজেই তার হাজব্যান্ডকে কিডনি দেন। এবং পরবর্তীতে যেটা শুনলাম যে কিডনি দেওয়ার পরে ভদ্রলোক যখন সুস্থ হয়ে গেছেন, তিনি তখন পরকীয়ায় জড়িয়ে গেছেন এবং ওয়াইফকে খারাপ ভাষা ব্যবহার করা, ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করা, ওয়াইফের সম্ভবত ওয়াইফকে গায়েও হাত তোলে, এরকম কী যেন অভিযোগ তুলছিলাম। তো দেখেন, বিশ্বাস, ট্রাস্ট কোথায়? কোথাও নাই। হাজব্যান্ডকে এত ভালোবেসে মহিলা, ওয়াইফ তার নিজের একটা অঙ্গ হাজব্যান্ডকে দিয়ে দিল, তাকে দ্বিতীয় জন্ম দিল, তাই না? মা তো তাকে প্রথম জন্ম দিয়েছে পৃথিবীতে, মা জন্ম দিয়ে তাকে পৃথিবীতে এনেছেন। আর স্ত্রী তার এইরকম একটা মুহূর্তে মৃত্যুর পথযাত্রীকে সে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, আল্লাহর কাছে তাকে ভিক্ষা চেয়ে নিয়ে এসেছেন, নিজের একটা কিডনি দিয়ে হাজব্যান্ডকে বাঁচিয়েছেন যে নিজে যাতে স্বামী হারা না হন, বাচ্চা যাতে এতিম না হন, এই কারণে হাজব্যান্ডকে কিডনি দান করেছেন। আর দেখেন সেই পুরুষ কতখানি হতভাগা। চিন্তা করা যায় এরকম ওয়াইফের ভালোবাসা পেয়েও এরকম ভালোবাসা সে প্রত্যাখ্যান করে, কিভাবে পারে? হ্যাঁ, আমি তো বলবো এই ভদ্রলোক হতভাগা ছাড়া আর কিছুই না। নাহলে এরকম ওয়াইফের ভালোবাসা, যার একটা অঙ্গ নিয়ে তুমি বেঁচে আছো, এরকম স্ত্রীকে তুমি এভাবে কষ্ট দাও কি করে? তুমি কি করে অন্য নারীর প্রতি তোমার মনের মধ্যে ভালোবাসা তৈরি হয়, ভালো লাগা তৈরি হয়? তোমার তো এই ওয়াইফকে তো তোমার তো মাথায় করে রাখা উচিত। তোমার জীবন দিয়ে আল্লাহ পাক যতদিন তোমার জীবন দান করেছে, পুরোটা জীবনই তো আমার মনে হয় তোমার ওয়াইফকে সারাটা জীবন তোমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমার এই ওয়াইফকে তোমার আগলে রাখা উচিত ছিল। কী করে এরকম পুরুষের মনে ভালোবাসা, পরকীয়া তৈরি হয় আমার মাথায় ঢোকে না। আমি কিন্তু এটা বলে পুরুষ জাতিকে কিন্তু আমি ছোট করছি না, আমি পার্টিকুলারলি আমি পুরুষকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছি। সব পুরুষ একরকম না, সব পুরুষ খারাপ না, আবার সব নারীও এরকম নারীর মতো আত্মত্যাগীও হন না। এই নারী যেটা করেছে, এরকম নারীও আসলে সমাজে খুঁজে পাওয়া খুব টাফ। তাই আজকে 2 দিন ধরে সেটাই ভাবছিলাম যে অনেক পুরুষ আছে যে অনেক ভাগ্যবান, এরকম নারী পেয়েও তারা মূল্যায়ন করতে জানেন না, কদর করেন না। আবার এমনও অনেক নারী আছে এরকম ভালো হাজব্যান্ড বা এরকম ভালো পুরুষ পেয়েও এরা কদর করতে জানে না, মূল্যায়ন করে না। আমি শুধু পুরুষ জাতিকেই আমি দোষারোপ করব না। আজকে সমাজে নারী পুরুষ ভালোও আছে, খারাপও আছে।
তবে এগুলোর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং আমার মনে হয় আমার বিশ্বাস এই পুরুষ অবশ্যই অবশ্যই হোঁচট আবার খাবে, এবং সে একটা সময় হয়তো তার হুঁশ আসবে আসতে বাধ্য, হুঁশ আসতে বাধ্য। কারণ পৃথিবীতে আমরা যে যাই করব না কেন, প্রকৃতি কখনোই কোনো কিছু নেয় না, রিটার্ন দিয়ে যায়। পৃথিবীতে আমরা যা কিছু করব সব কিছুই আমাদের রিটার্ন পেতে হবে। যে যা করব, আমি ভালো কাজও যদি করি সেটার জন্য আমি অবশ্যই অবশ্যই ভালো কিছু রেওয়ার্ড আমি পাবো। আল্লাহ পাক আমার জন্য ভালো কোনো রেওয়ার্ড এই পৃথিবীতেই আমার জন্য রাখবেন, কিছুটা হলেও পৃথিবীতে আমাকে দিবেন। আর যদি আমি খারাপ কিছু করি সেটার জন্য শাস্তি এই পৃথিবীতেই আমার জন্য। এবারে কিছু আলাপ প্রসঙ্গে একটু ইমোশনাল হয়ে আমি আমার মামিকে বলছিলাম, আচ্ছা মামি, কিছু মানুষের ক্ষেত্রে বলছিলাম যে এদের কেন বিচার হয় না? আল্লাহ পাক এরা এত সুখে আছে কেন, এত কষ্ট আমাদের কেন? আমার মামি হেসে দিয়ে বলেছিলেন, কে বলেছে হয় না? হয়। আমরা অনেক সময় অনেক কিছু দেখতে পাই, অনেক সময় অনেক কিছু দেখতে পাই না। কিছু পর্দার আড়ালে থাকে যেটা আমরা দেখতে পাই না। চিন্তা করলাম যে আসলেই যে অন্যায় করে আমি যে অন্যায় করছি, বা সেই অন্যায়ের জন্য আমার যে দুনিয়াতে যে আমাকে যে আল্লাহ পাক আমাকে যে শাস্তিগুলো দিচ্ছে, মানুষ যখন পাপে একদম নাক অবধি ডুবে যায় তখন না আসলে তার শাস্তিটাও আর কি সে বুঝতে পারে না যে এগুলো আমার পাপের শাস্তি, যে এগুলো আমি যে অন্যায়গুলো করেছি সেই অন্যায়ের কারণে এই শাস্তিগুলো আমি পাচ্ছি, সেটাও বোঝার মতো ক্ষমতা তাদের হয় না। এটা তো বিশ্বাস করতে হবে, মাথার মধ্যে থাকতে হবে, এই বুকের মধ্যে ভয়টা থাকতে হবে। এটাই যদি না থাকে তাহলে আমি বুঝবো কি করে যে আমার যে বিপদ আপদ, আমার যে শাস্তিগুলো আসতেছে সেগুলো যে আমারই পাপের ফসল। এটাও তো আসলে আমরা অন্ধ হয়ে যাই পাপে, আমাদের বোঝার মতো ক্ষমতা থাকে না। এই আর কি। যাক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলি বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক দান করুক, আমাদের সবাইকে হেদায়েত করুক। এটা ছাড়া আর বলার কিছু নাই। আর যখনই কোনো একটা বিপদের সম্মুখীন হই, বা কখনো আমার কোনো অসুখ বিসুখ বালা মুসিবত যাই কিছু আসুক না কেন, বিশ্বাস করো সবসময়ের জন্য আমি সবার আগে বলি আলহামদুলিল্লাহ। সবসময় আমি বলি যে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আসছে, এটা আমার জন্য গিফট। এবং আমি সারাক্ষণ আমি নিজের ভেতরে আমি তওবা পড়তে থাকি। আমার কাছে মনে হয় হ্যাঁ, অসুখ বিসুখ এটা তো আসলে কোরআন শরীফেও আছে যে আল্লাহ পাক যখন মানুষকে কোনো অসুখ বিসুখ দেয়, এই অসুখ বিসুখটা কিন্তু মানুষের গুনাহ মাফ করার জন্য। সো তওবা করা উচিত। আমি তখনই সাথে সাথে আমার মনের ভেতরে আমি তওবা করতে থাকি। নিশ্চয়ই আমি কোনো ভুল করেছি, নিশ্চয়ই আমার কোনো পাপ হয়েছে, যে কারণেই আল্লাহ পাক আমাকে এই পুরস্কারটা আমাকে দিয়েছে। এই অসুখ বিসুখ এগুলো সব আমি গিফট হিসেবেই নিই, যে আল্লাহর তরফ থেকে গিফটটা আসছেই হয়তো আমার কোনো ভুলের কারণে, এবং আল্লাহ পাক আমাকে ভালোবাসেন বলেই হয়তো আমার প্রায়শ্চিত্তটা দুনিয়াতে করিয়ে নিচ্ছে। বিশ্বাস করেন আমি তাতে অনেক খুশি যে পৃথিবীতেই প্রায়শ্চিত্তগুলো হয়ে যায়। কারণ মৃত্যুর পরের কষ্টটা ভয়ঙ্কর কষ্ট, ওটা নেওয়ার মতো সৎসাহস আমার নাই। সত্যি কথা, ওটা নেওয়ার মতো সৎসাহস আমার নাই। ভীষণ ভয় পাই। তাই মনে হয় কি, এই যতক্ষণ বেঁচে আছি আল্লাহর তরফ থেকে বিপদ আপদ বালা মুসিবত অসুখ বিসুখ যাই কিছু আসে সব কিছুতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। আমি সেগুলোকে একেবারে কি বলবো, মনের থেকে আমি সেগুলোকে ওয়েলকাম জানাই, এবং সেগুলো প্রায়শ্চিত্ত করার জন্য আমি সবসময় একদম খুশি মনে রেডি। এই তো জীবন।
চলেন, অনেকক্ষণ আপনাদের সঙ্গে বক 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 করেছি, হয়তো আপনারা বিরক্ত বোধ করছেন যে উনি শুধু বক 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 বকই করেন, অহেতুক কথা বলেন। কি করব, এটাই তো আমার বলার জায়গা, আপনাদের সঙ্গেই বলি। কাকে বলবো বলেন? বাইরে কাউকে বিশ্বাস করে নিজের মনের দুটো কথা বলবেন, সেটা এক কান থেকে 5 কান হতে বেশি সময় লাগে না। দেখবেন যে আপনি বিশ্বাস করে আপনার একটা কথা বলেছেন, আপনি মানুষকে ট্রাস্ট করে আপনি সত্য কথা বলছেন, আর সেই সত্য জিনিসটাকে মনে করে যে আপনার দুর্বলতা। ওরা এটাকে একদম পুঁজি করে নেয়, পুঁজি করে সময় মতো আপনাকে আঘাত করার জন্য আর একদম রেডি থাকে। তো বন্ধু নির্বাচন করার সময় বুঝে শুনে দেখে তারপরে বন্ধু নির্বাচন করা উচিত। মনের কথা বলার আগে 10 বার চিন্তা করবেন যে আপনি যাকে বন্ধু ভাবছেন সে কি সত্যি সত্যিই আপনার সত্যিকারের বন্ধু, সে কি সত্যি সত্যিই আপনার সত্যিকারের বন্ধু হতে পেরেছে। সেটাই আমরা মানুষ চিনতে ভুল করি। চিনতে হবে মানুষ, চিনতে হবে বাঁচতে হলে মানুষ চিনতে হবে, ভালো থাকতে হলে মানুষ চিনতে হবে। চলেন, অনেক কথা বলে ফেলেছি, অনেক জ্ঞানীগুণী কথা বলে ফেলেছি, আর বেশি জ্ঞানীগুণী কথা বলা যাবে না। চলেন, চাটা তো গরম, আমি তো আসলে গরম চা খেতে পারি না, আমি একটু ঠান্ডা চাই খাই, একটু জিরিয়ে জিরিয়ে অনেক সময় নিয়ে। আমার দেখা যায় যে এরকম এক মগ চা শেষ করতে আমার অনেক সময় 1-2 ঘন্টাও লেগে যায়। আমি একটু একটু করে রসিয়ে রসিয়ে ঠান্ডা করে করে মজা করে চাটাকে আমি একদম 100% এনজয় করি, করে করে চাটা খাই। তো চলেন, চাটাকে একটু একটু করে এনজয় করি, রান্না করি, আর সাথে তো আমার বকবকানি থাকবে, ওগুলো তো এক্সট্রা বোনাস আপনাদের জন্য। চলেন ভিউয়ার্স, আমি চলে এসেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলাই তো হলো না কি রান্না করব আজকে। সত্যি কথা বলতে কি জানেন, আজকে রান্নাটা জাস্ট একটা বাহানা। আজকে এই যে আপনাদের সঙ্গে অনেক দিন পরে বসে আমি একটু মন খুলে গল্প করলাম। আমার না এই কথাগুলো বলতেই আমার ভীষণ ভালো লাগে আপনাদের সাথে। হ্যাঁ, তো আজকে কথাগুলো অনেক সময় নিয়ে ফেলেছি, বসে বসে মনের দুটো কথা বলেছি, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তো আজকে রান্না করব একটু মুরগি। একটু বলে নেই, মেয়ে কিছুদিন আগে বেশ কিছু চিকেন ফ্রাই করেছিল, তো সেই চিকেনের একটু গিলা কলিজা, তারপরে পাখনা এগুলো ছিল, আর ছোট্ট একটা মুরগি ছিল। সেই মুরগিটাকেও আমি একদম ছোট 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 করে কেটে গিলা কলিজা পাখনা এগুলো সব একসাথে নিয়েছি। মাংসটাকে কেন ছোট ছোট করেছি, যাতে একেবারে লটপটি রান্না করে না, গিলা কলিজা মাথা গলার হাড্ডি এগুলো দিয়ে সুন্দর লটপটি, ওরকম একটু লটপটি স্টাইলে আমি রান্না করব, যে কারণে মুরগিটাকেও একদম ছোট 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 করে কেটে নিয়েছি। এটাকে সুন্দর করে ভুনা ভুনা করব। আর এখানে নিয়েছি শুটকি, এটা হচ্ছে আমাদের ভিয়েতনামি বড় মাছের শুটকি। এটা আরেকদিন রান্না করেছিলাম, সম্ভবত এই শুটকিটার প্যাকেটটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যদি আমি খুঁজে পাই এই ভিডিওতেও আমি এই প্যাকেটের ছবিটা আমি দিয়ে দিব। তো ওটাকে একটু একদম ব্লেন্ডারে একটু ঝুরি ঝুরি করে নিয়েছি, দেখতে অনেকটা আমাদের লোটে শুটকির মতোই দেখা যাচ্ছে, কারণ এটা বড় মাছ, তো বড় ছিল, শক্ত ছিল মাছটা, শুটকিটা একদম শুকনা ছিল, ড্রাই ফিশ ছিল। তো যে কারণে এটাকে আমি একটু ঘন্টা 2-3 ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে একটু ব্লেন্ডারে আমি একটু ক্রাশ করে নিয়েছি। এটাকে সুন্দর করে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে এটাকে ভুনা করব, বাঙালির প্রিয় খাবার। তো চলেন, আগে আমরা মুরগির মাংসটা বসিয়ে দিই। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আগে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। বিসমিল্লাহ। গরম মশলাটা একটু গন্ধটা ছেড়ে আসলেই এতে দিয়ে দিব পেঁয়াজ।
এই হচ্ছে আমার পেঁয়াজ, সাথে একটু গাছের চেরি টমেটো, ওটাও একটু ছোট ছোট করে একটু কেটে নিয়েছি একটু গ্রেভিটা বাড়ানোর জন্য। বিসমিল্লাহ। এটাকে একটু নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ। আমার আমার একদম হাম্বল রিকোয়েস্ট, আমি আপনাদের সঙ্গে গল্প করে, আমি আমার যুক্তি তর্ক দিয়ে আমি কথা বলার চেষ্টা করি। হতে পারে আমার যুক্তি তর্ক ভুলও হতে পারে, আমার চিন্তাধারা ভুলও হতে পারে, কারণ এক একজনের চিন্তাধারা, এক একজনের পারসেপশন এক এক রকম। আমি হয়তো একভাবে চিন্তা করি, আরেকজন হয়তো আরেকভাবে চিন্তা করে। তো আমি আমার পারসেপশন থেকে আমি কথা বলি, আমারটার সঙ্গে যে সবারটাই মিলে যাবে তা কিন্তু না। সো কখনো আপনারা আমার কোনো কথাকে নিয়ে বা আমার যুক্তিতর্ক এগুলোকে নিয়ে আপনারা কখনোই জাজমেন্টাল হয়ে যাবেন না, আমাকে জাজ করতে বসে যাবেন না। জীবনটাকে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আপনি হয়তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, আরেকজন হয়তো আরেকজনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখে। তো এক একজনের জীবন বোধ দেখা এক এক রকম। সো এক একজন হয়তো এক একভাবে এক্সপ্লেন করবে। সো আমি সবসময় আমার মতো করেই করি। তো এগুলোকে, এই যে আমার হাম্বল রিকোয়েস্ট, বা আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কেউ কোনো কিছুকে পার্সোনালি নেবেন না। হ্যাঁ, এদিকে আমার পেঁয়াজগুলো সুন্দর নরম হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিব এক এক করে আমার মশলাগুলো। আদা রসুনের পেস্ট, বিসমিল্লাহ। এক এক করে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, একটু জিরের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমাদের বাসায় আমরা একটু টান টান ঝাল খেতে ভীষণ পছন্দ করি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটা না রুটি বা পরোটা বা নান রুটি দিয়ে সকালবেলার নাস্তায় যা ভালো লাগে। আর যারা আবার একটু শরীর সচেতন, রাত্রেবেলা যারা ভাত অ্যাভয়েড করার চেষ্টা করেন, তারা যারা রুটি খান, তারাও কিন্তু রাতে রুটির সঙ্গে এই যে মুরগির যে লটপটি বলে, এই লটপটিটা দিয়ে খেতে ভীষণ মজা। এখন মশলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে কষাতে দিব। ঢেকে ঢেকে বারে বারে ঢাকনাটা তুলে তুলে ভালো করে কষিয়ে নিব মশলাটা। তার চলেন এ পাশের চুলায় শুটকিটা বসিয়ে দিই। বিসমিল্লাহ। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বিসমিল্লাহ। এখন এতে দিয়ে দিব রসুন কুচি, বেশি করে রসুন কুচি করে রেখেছি। বিসমিল্লাহ। হ্যাঁ, ওদিকে হতে থাক, এদিকে একটু দেখে নিই আমার মশলাটার কী অবস্থা। ইস, মশলাটা যা ভালো গন্ধ বেরিয়েছে না, কি বলবো আর। ক্যামেরার ভেতর দিয়ে না নাকটা একটু বাড়িয়ে দেন, তাহলেই মনে হয় নাকটা বাড়িয়ে লম্বা করে একটা টান দিন, তাহলে হয়তো স্মেলটা কিছুটা নিতে পারবেন। বিসমিল্লাহ। এদিকে মুরগিটাকে আমি ঢেকে ঢেকে খুব ভালো করে কষাবো। আর চলেন ওদিকে শুটকিটা দেখে নিই। পেঁয়াজ আর রসুনটা অনেকটা নরম হয়ে আসছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব আমার ক্রাশ করে রাখা শুটকিটা। বিসমিল্লাহ। পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভেজে নিব। এই সুযোগে একটু চাটা চুমুক দিয়ে নিই। এটাকে আমি খুব ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দেব। ঢেকে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে জিনিসটাকে রান্না। শুটকিটা আমি একটু পেঁয়াজ রসুনটাকে নরম করে শুটকিটা এর ভেতরে দিয়ে আমি একটু শুটকিটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। যেহেতু এটা সামুদ্রিক মাছের শুটকি, এতে আমি একটু আদা রসুন বাটা দিব। এখন এতে দিয়ে দিব এক এক করে একটু গুঁড়া মশলা। জিনিসটাকে এখন একটু কষিয়ে নেব। দিয়ে দিব একটু পানি। ঢেকে দিচ্ছি।
এদিকে ও হতে থাক, এদিকে মুরগির লটপটিটা আরেকবার একটু দেখে নেই। এটাও ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। ওরা দুজনেই হতে থাক, আপনারা কিন্তু কোথাও যাবেন না, আমার সাথেই থাকবেন। আমি ফিরছি খুব শর্ট টাইমে দুটো রান্নারই ফাইনাল লুক নিয়ে। লটপটিটা প্রায় হয়ে আসছে, এটাকে একেবারেই ভুনা ভুনা করবো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ঘরে করে রাখা ফ্রেশ গরম মশলার গুঁড়া। প্রায় আমার শুক্তিটা হয়ে আসছে, এখন একটু অল্প জালে জালে একদম তেলটা ছেড়ে আসলে এটাকে নামিয়ে ফেলব। এই হচ্ছে আমার সামুদ্রিক মাছের শুটকি ভুনা, একদম ঝুরি ঝুরি করে ভুনা। কি অসম্ভব সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত। আমার চিকেন লটপটি, আর মাঝখানে যেই হ্যালোপিনোটা দেখছেন এটা আমার গাছের। ইস, এই লটপটি দিয়ে একদম ফ্রেশ হ্যালোপিনোটা কচকচ করে খেতে কি যে ভালো লাগবে। আমি যদিও এত মরিচ প্রিয় না, যারা মরিচ ভালোবাসে তাদের তো ভালো লাগবেই। সরি সরি সরি, ক্যামেরা যে অন ছিল ভুলেই গিয়েছিলাম। রান্নার পরে একটু ক্লিন করে ফেললাম সাথে সাথে, তাহলে কি হয় পরে কষ্টটা কম লাগে। কারণ রান্নার পরে আর কোনো কিছু করতে ইচ্ছে করে না, তখন মনে হয় আরাম করে একটু বসে রেস্ট নেই। তো যাই হোক ভিউয়ার্স, দেখলেনই তো আজকে তো রান্নার থেকে বকবকই বেশি করেছি। অনেক দিন পরে আপনাদের সাথে বকবক করতে পেরে আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, খারাপ লেগে থাকলেও যেহেতু আমাকে ভালোবাসেন একটু সহ্য করে নেবেন আমার বকবকানি। আর আশা করি রান্না দুটোই আপনাদের ভালো লেগেছে। এভাবে অবশ্যই অবশ্যই রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা দুঃখের বিষয়, ইদানিং আপনারা কিন্তু আমার ভিডিও ঠিকমতো দেখছেন না, লাইকও দিচ্ছেন না, শেয়ারও করছেন না। তো প্লিজ 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 আপনাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, আমার ভালো লাগবে। সত্যি কথা, আমি কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা যদি আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন আমার না ভীষণ আনন্দ লাগে। কারণ আমার ভিডিওগুলো আমি একা একা শ্যুট করি, একা একা এডিট করি, আমি একা একা আপলোড করি। এটা সম্পূর্ণ আমার একাকিত্ব জীবনের ভালো লাগা থেকে আমি করি। আমার বাচ্চারা হাসে, আপনাদের পেটুকও হাসে, যদিও আপনাদের পেটুকের উৎসাহেই আমার ইউটিউবিং করা। উনি আমাকে কোনো একটা কিছুর ভেতরে আমাকে এঙ্গেজ রাখার জন্যই উনি আমাকে এনকারেজ করেই, এই উনার অনুপ্রেরণাতেই আমি ইউটিউবিং করি। বাট আমি আমার পরিবারের লোকজন কাউকেই আমি কাছে পাই না, একা একাই করি, একা একাই হাসি, একা একাই দেখি। আমার সুখ দুঃখ বেদনা সব কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, যে কারণে আপনারা যদি দেখেন, আপনারা যদি সাপোর্ট করেন আমার ভীষণ 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 ভালো লাগে এবং আমি খুব খুশি হয়ে যাই। আমি দৌড়াই গিয়ে আমার ফ্যামিলি মেম্বারদেরকে গিয়ে বলি, দেখো 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 আমাকে সবাই কত ভালোবাসে, আমার ভিডিওগুলো সবাই দেখছে, সবাই আমাকে উৎসাহ দিচ্ছে। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি তো যাই হোক, আশা করি আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর আজকে যেই টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শুরু করার আগে কথা বলছিলাম, এই কথাটা শেয়ার করার পেছনে একটা আমার বাস্তব জীবনের একটা ছোট্ট একটা সুন্দর একটা গল্প আছে। বহু 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 বছর আগের কথা, আমার জীবনের প্রথম চাকরি, তখন আমি কেয়ার বাংলাদেশে চাকরি করি। আমার বস, যেহেতু আমি লিগ্যাল রাইটস নিয়ে কাজ করতাম, আমি এইচআরে ছিলাম, তো আমার বস ছিলেন একজন লয়ার। তো উনি আইন ও সালিশি কেন্দ্রের সঙ্গেও উনি জড়িত ছিলেন।
তো একদিন আমার বস আমাকে একটু কি বলবো, একটু খোঁচা মেরেই একটা কথা বলেছিলেন একজনের ব্যাপারে। আমাকে বলেছিলেন যে দেখেন কি সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলে গেল। জানেন, মিথ্যে কথা বলাটাও কিন্তু, বলতে পারাটাও কিন্তু একটা আর্ট। মিথ্যে কথা বলতে পারাটা, সুন্দর করে বলতে পারাটাও একটা আর্ট। আপনি তো সেটাও পারেন না। তো সেদিন আমার ভীষণ কষ্ট লেগেছিল যে মিথ্যা বলাটা আবার একটা আর্ট, সুন্দর করে মিথ্যা বলতে পারাটাও একটা আর্ট, এটাও একটা ক্রেডিট। অথচ ছোটবেলা থেকে শিখে এসেছি মিথ্যা বলা মহাপাপ। তো ছোটবেলা থেকে যে নৈতিক শিক্ষাগুলো নিয়ে বড় হয়েছি, বই পুস্তক থেকে পড়ে বা পরিবার থেকে যেগুলো জেনে শিখে বড় হয়েছি, বড়বেলা এসে এই জীবন চলার পথে সেই নৈতিকতাগুলো অনেক সময় দেখা গেছে বিপদের কারণ হয়ে গেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।